অদ্ভুত, হাস্যকর এবং কি বলবো বিস্ময়কর। অর্থাৎ ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যস্থতাকারী অর্থাৎ শান্তির দূত নাকি শেষ পর্যন্ত সন্ত্রাসবাদী, ভিখারি এবং আমেরিকার মানসপুত্র পাকিস্তান। কীরকম লাগে না? ভাবতে কেমন লাগে ভাবুন তো দেখি। একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, সন্ত্রাসবাদের যে আঁতুড় ঘর, যার কোনো বিশ্বাসযোগ্যতা নাই যে রাষ্ট্রে, সে এখন কি হয়ে গেল? শান্তির দূত হয়ে গেল। কার কারণে? আমেরিকার কারণে। কারণ আমি এর আগেও একদিন বলেছিলাম যে আমেরিকার একমাত্র ভরসা পাকিস্তান আর ইসরায়েল, এদিকে বাংলাদেশ কিছুটা আস্থাভাজন, আর বিশ্বের দরবারে আমেরিকা এখন একঘরে। ভারতবর্ষের পররাষ্ট্রনীতির কিছু দুর্বলতার কারণে এখন ভারত এই যে বিষয়টা, ঘটনাটা ঘটল, এর মজাটা নিতে পারল না। এক সময় ভারতবর্ষের যে নীতি ছিল, জোট নিরপেক্ষ নীতি, সবার কাছে যে একটা গ্রহণযোগ্যতা ছিল, এখন দেখুন আমেরিকার সঙ্গে ভারতবর্ষ যতই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুক, কিন্তু এই যে পাকিস্তান রাষ্ট্রটা, সেটা হলো আমেরিকারই দেওয়া একটা রাষ্ট্র, জন্ম দেওয়া রাষ্ট্র। কারণ আমেরিকা কখনো ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে ছিল না। আমেরিকা যদি পেছনে না থাকতো, তাহলে ইংল্যান্ড কিছুতেই ভারতবর্ষকে ভাগ করতে পারতো না। তাহলে দেখুন, সেই যে আমেরিকার যেই একেবারে পুষ্যপুত্র, সেই যে পাকিস্তান, এবার দেখুন কতটা প্রমাণিত হয়ে গেল, কতটা প্রমাণিত হয়ে গেল। না হয় এইরকম একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, একটা দেউলিয়া রাষ্ট্র, যার কোনো রকম ভ্যালিডিটি নাই, মানে বিশ্বাসযোগ্যতা নাই, সে নাকি শান্তির দূত। সে নাকি শান্তির দূত, অর্থাৎ যে অশান্তির কাণ্ডারি, সে হয়ে গেল শান্তির দূত। কার কারণে? আমেরিকার কারণে। যদিও আজকে যে শান্তির বৈঠক হওয়ার কথা এবং যেই বৈঠক চলছে, সেই বৈঠকের এখনো কোনো ফলাফল আমরা পাইনি, কিন্তু একটা সূত্র পাওয়া গেছে যে সেখানে ইরান কিছুতেই আমেরিকার সঙ্গে সামনাসামনি বসতে চাইছে না। পাকিস্তানের সঙ্গে বলবে, তারপরে সেটা নাকি আমেরিকার সঙ্গে পাকিস্তান ইরানের বক্তব্যটা আমেরিকার কাছে পৌঁছে দেবে। দেখুন অদ্ভুত ব্যাপার সেবার। আর কীরকম শান্তির বৈঠক? এখন পর্যন্ত যেটা খবর, ইরানের উপর মিসাইল হানা হচ্ছে, আবার ইসরায়েল লেবাননে হানা দিচ্ছে, এবং ইসরায়েলও এই যে যুদ্ধের যে শান্তি সিজফায়ার আমরা যেটাকে বলবো, যুদ্ধবিরতি, সেটা কিন্তু মানছে না। এখানে সেটা কিন্তু মানছে না। এবং পাকিস্তানের যে দূত হওয়ার, অর্থাৎ শান্তির দূত হওয়ার যে বিষয়টা, সেটাও কিন্তু ইসরায়েলও মানতে পারছে না। কিন্তু ইসরায়েলের সেই দুর্বলতা হলো, না বলে পারছি না, যেই ইহুদিরা সারা বিশ্বে জ্ঞান, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে এতটা উন্নত, তারা অতি বাড়াবাড়ি করে এই নেতানিয়াহুর নেতৃত্বে এখন যা অবস্থা, তাতে তাদের আগামী দিনে ইসরায়েলি রাষ্ট্রের যে অস্তিত্ব, সেটাই হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক বন্ধুগণ, আজকের যে আলোচনার মুখ্য বিষয়, এবার সেই প্রসঙ্গে আসি। সে বিষয়টা হলো, স্কিপ করে যাবেন না, একটু ধৈর্য ধরে শুনবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি ভালো লাগে। আমার এই চ্যানেলটি হিস্ট্রি ক্যানভাস। তো যেটা বলছিলাম, ভারতবর্ষের 4টে শত্রু আছে, 4টে শত্রু, এবং পার্মানেন্ট শত্রু। 4টে শত্রু মানে পার্মানেন্ট শত্রু।
এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন এক নম্বর শত্রুকে, এক নম্বর শত্রু হলো আমেরিকা। আমেরিকা ভারতের এক নম্বর শত্রু। এবারও এটা সেটা প্রমাণিত হয়ে গেল। কি করে এক নম্বর শত্রু? প্রথমত আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতবর্ষকে আমেরিকা কোনো বিষয়ে সাহায্য করেনি, বরঞ্চ ভারতবর্ষের ক্ষতি করা ছাড়া। অলওয়েজ ভারতের ক্ষতি করে গেছে আমেরিকা, একদম সর্বত্র। এখন দেখুন, এই যে যুদ্ধ, এই যুদ্ধের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী যতই বলুক যে ট্রাম্পের সাথে বন্ধুত্ব আছে বা আমেরিকার সাথে একটা ভারতবর্ষের চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কোনোদিন সম্ভব হবে না। হবে না এই কারণে, কারণ একেবারে ভারতের জন্মলগ্ন থেকে আর বিশ্ব রাজনীতিতে আমেরিকার একটা নিজস্ব ফরেন পলিসি আছে, বিদেশ নীতি আছে। সেটা হলো সে চাইছে বিশ্বের সর্বশেষ সুপার পাওয়ার, মানে তার শেষ কথা সেই বলবে। কোন দেশের রাষ্ট্রনায়ক কে হবে, কাকে তুলে আনবে, কাকে ক্ষমতায় বসাবে, বিশ্বের তেল সাম্রাজ্য কিভাবে দখল করবে, পৃথিবীর তার ডলারের সাম্রাজ্যবাদকে বজায় রাখার জন্য সে কিভাবে পৃথিবীতে দাপিয়ে বেড়াবে, সেটাই একমাত্র মস্তান। সেই একমাত্র অধিকারী। পরমাণু অস্ত্র সে তৈরি করবে কি করবে না, আর অন্য দেশে করবে কি করবে না, সেটাও নির্ধারণ করে দিবে সেই। তা আমাদের দেশের পক্ষে, আমাদের ভারতবর্ষের পক্ষে আমেরিকা কখনো বন্ধু হতে পারে না, এটা একটা ইম্পসিবল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লোকই হোক বা জো বাইডেন হোক বা যে কোনো কেউ হোক, এখন ফরেন পলিসির ক্ষেত্রে কোথাও কোথাও 19-20 হতে পারে, কিন্তু ভারতবর্ষের জন্য আমেরিকা কখনো বন্ধু না। এবার যে শিক্ষাটা দিল ভারতবর্ষকে আমেরিকা, এরপরে আমার মনে হয় না আর কখনো তার ভারতবর্ষের পার্মানেন্ট মিত্র, অন্তত রাশিয়াকে ছেড়ে আমেরিকার পাশে ভারতবর্ষ ছুটবে। ইরানের সঙ্গে ভারতবর্ষের একটা সুসম্পর্ক দীর্ঘদিনের, সেই সুসম্পর্কটাও নষ্ট হয়ে গেল। কার কারণে? আমেরিকার কারণে। তাহলে যেটা বলছিলাম, এটা দেখুন, ভারতবর্ষের এক নম্বর শত্রু আমেরিকা। সে একদম মানে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যতগুলো যুদ্ধ হয়েছে, ইভেন লাস্টে যে 71-এর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সে কিন্তু এখনো বাংলাদেশকে, যদিও বাংলাদেশের মৌলবাদীরা বা পাকিস্তান বা রাষ্ট্রের পক্ষে যারা, মানে বাংলাদেশ যারা মানে না, সেই মৌলবাদী শক্তি জামাতে ইসলামী বা যারা সেখানে আলবদর বা ওই যে কি জানি আরেকটা সেই সমস্ত এগুলো আছে, রাজাকার বাহিনী, এরা এখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানতে চাইছে না, তারা এখনো পাকিস্তানের অঙ্গই মনে করছে। তো এই ছাড়া আপনারা দেখুন যে এই ক্ষেত্রেও ওদেরকে কিন্তু সাহায্য করে যাচ্ছে, এবং ভারতবর্ষে পাশে আরেকটা সন্ত্রাসবাদী রাষ্ট্র যদি বাংলাদেশকে তৈরি করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু আমেরিকার অঙ্গুলি হেলনেই, সমস্ত খেলার কারণেই সেই শেখ হাসিনা সরকারের সেখানে পতন ঘটেছে স্বাভাবিকভাবে। তো আমেরিকা কখনোই ভারতবর্ষের বন্ধু হতে পারে না। 2 নম্বর শত্রু হলো পাকিস্তান। কারণ পাকিস্তান রাষ্ট্রটির জন্মই হয়েছে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করে, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি হিসাবে মুসলমানদের একটা অংশকে ভারতবর্ষে, অবিভক্ত ভারতের যে পৃথক রাষ্ট্রের পথে, অর্থাৎ ইসলামিক রাষ্ট্র গঠনের দিকে, পাকিস্তান রাষ্ট্র গঠনের দিকে যে মদতটা জুগিয়েছে ইঙ্গো মার্কিন শক্তি, সেটার হিসেবেই পাকিস্তানের জন্ম হয়েছে। সুতরাং জন্মলগ্ন থেকেই ভারতবর্ষ যতই চেষ্টা করুক প্রতিবেশী দেশ সুলভ আচরণ করার জন্য, পাকিস্তানকে সাহায্য করার জন্য, কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। এখানে আপাতত আমাদের কাছে মনে হচ্ছে যে এটা বুঝি ধর্মীয়, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে হিন্দুদের জনসংখ্যা বেশি, যদিও পাকিস্তানে যে পরিমাণ মুসলমান আছেন তার চাইতে বেশি মুসলিম ভারতবর্ষে বসবাস করে, কিন্তু ব্যাপারটা সেটাও না। ব্যাপারটা হচ্ছে ওই যে পাকিস্তান রাষ্ট্র থেকে ভেঙে যে ভারতবর্ষ যে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে, সেটাই তাদের জ্বালা, এবং জন্মলগ্ন থেকেই তারা ভারতের বিরোধিতা করে আসছে, সাম্প্রদায়িক ইস্যুটাকে সামনে এনে নানা রকমভাবে চেষ্টা করছে। সুতরাং সীমান্ত যেই ক্রস বর্ডার টেরোরিজম যেটা,
সেটা প্রতিনিয়ত ভারতবর্ষের বিরুদ্ধে সে চালিয়ে যাচ্ছে, ভারতবর্ষের বিরুদ্ধে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, ভারতবর্ষকে নানাভাবে চেষ্টা করছে, প্রতিনিয়ত চেষ্টা করছে পাকিস্তান ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য। এইটা পাকিস্তান আমেরিকার সঙ্গে একইভাবে করছে, অর্থাৎ যৌথভাবে। আমেরিকা যা বলে, যেভাবে দেখায়, আমেরিকা তাকে যেভাবে অর্থ ফান্ডিং করে, টাকা পয়সা দেয়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রচুর টাকা খরচ করে সেখানে এই সমস্ত জুলাই বিপ্লব সেগুলি ঘটিয়েছে, এখন তো দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। সুতরাং কোনো প্রকারেই ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশে আমেরিকার যেমন বন্ধুত্ব হবে না, ঠিক তেমনি পাকিস্তানের অন্তত হচ্ছে না এবং হবে না, সেটা নির্দ্বিধায় বলা যায় অতীত রেকর্ড থেকে, ইতিহাসের যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো থেকেই, হাওয়ার উপরে না। তাহলে ভারতবর্ষের 3 নম্বর শত্রুকে, ভারতবর্ষের 3 নম্বর শত্রু হলো চীন। চীনের সঙ্গে কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা, কিন্তু এটা হলো আবার অন্য রাজনৈতিক খেলা। সেটা হচ্ছে কি, চীন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। শুধু চীন ভারতবর্ষে না, এশিয়া মহাদেশে না, এখন আমেরিকাকেও পাত্তা দিচ্ছে না, এবং রাশিয়াও একই অবস্থা। আমেরিকা যতই চেষ্টা করুক যে সেই সুপার পাওয়ার হওয়ার জন্য, মানে ইউনিপোলার, একক মেরু বিশ্ব, সেই সব কিছু কন্ট্রোল করবে, এবার প্রমাণিত হয়ে গেল সে কিছুই নাই। কারণ ইরানের মতো রাষ্ট্রই তাকে পাত্তা দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। অভিজ্ঞতার নিরিখে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র হলেও অভিজ্ঞতার নিরিখে শ্রীলঙ্কা পর্যন্ত এবার আমেরিকাকে পাত্তা না দিয়ে, আপনার ওই যে ইরানের যে জাহাজটা ধ্বংস করেছিল সেখানে তাদেরকে উদ্ধার করার সেখানে চেষ্টা করেছে। কারণ তারা দেখেছে তাদের অর্থনীতি কতটা ক্ষতি করেছে ইরান এবং চীন। এটা অভিজ্ঞতার নিরিখে হয়েছে কিন্তু বিষয়টা। তাহলে অর্থাৎ চীন চাইছে না সেটা, এবং চীন চাইছে না যে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে এশিয়া মহাদেশে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাক। কিন্তু আবার ভারতের সঙ্গে যে তার বিশাল বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্যের যে মার্কেটটা, সেটাকেও সে ক্ষতি করতে চাইছে না। কিন্তু শত্রুতার আর শেষ নাই, সুযোগ পেলেই শত্রুতা করে। তো এটা তুলনামূলকভাবে কখনো বন্ধু কখনো শত্রু, সেই হিসাবে চীন আমাদের সামনে আছে। আরেকটা রাষ্ট্র আছে আমাদের শত্রু, 4 নম্বর, সেটা হলো তুর্কি। অর্থাৎ তুর্কিকে ভারতবর্ষ, এই যে ওদের সেখানে যে ভূমিকম্প হলো, এত কিছু সাহায্য দিয়েছে, কিন্তু তারপরেও সে টোটালি ভারতবর্ষের বিরোধিতা করছে। মানে পাকিস্তানকে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে, তারপরে ড্রোন থেকে শুরু করে নানা রকম দিয়ে সাহায্য করছে। অর্থাৎ তার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক মোটেই বন্ধুত্বপূর্ণ হতে পারে না এবং হবেও না, এবং সে সবসময় ভারতবর্ষের বিরোধিতা করে যাচ্ছে। তো এই হলো আমাদের 4টে ভারতবর্ষের প্রধান শত্রু। এগুলি ঐতিহাসিকভাবে একদম স্বাধীনতার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত পাকিস্তান রাষ্ট্র, আমেরিকা তো প্রথম থেকেই, তারপরে পাকিস্তান, চীন তো আছেই। চীনের সেটা আমি তো বললাম চীন কী ধরনের শত্রুতা করে, এবং সুযোগ পেলে ক্রস বর্ডার, সেখানে ভারতের সীমান্ত ডিস্টার্ব করার চেষ্টা করে, অতীতে আমাদের অনেকগুলো ছিল। কিন্তু আবার বাণিজ্যিক সম্পর্কটা বজায় রাখার জন্য সে চেষ্টা করে, তার এখানে বিশাল মার্কেট। আর তুর্কি একেবারে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক, মানে বন্ধু হিসাবে সে ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা করে, পাকিস্তানকে দিয়ে সাহায্য করে। তাহলে এই হলো সিচুয়েশান। এখন আমাদের কি করতে হবে? আমাদের আগামী দিনে এই ভারতবর্ষকে যদি তার ফরেন পলিসি, তার যদি নির্ধারণ করতে হয় বৈদেশিক রাষ্ট্র, মানে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যেটা শুরু করেছিলাম, যে মানে কি বলে, যে জোট নিরপেক্ষ আন্দোলন, অর্থাৎ আমরা কোনো দিকে না। এবং আমেরিকার আরেকটা বিপদ হচ্ছে, এখন ফ্রান্স থেকে শুরু করে যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, এখন টোটাল ন্যাটোর সঙ্গে একমত না। আমেরিকাকে কেউ সাহায্যে এগিয়ে আসেনি, 100% বিরোধিতা করেছে। এবং ইসরায়েলের কারণে সমস্ত যেভাবেই হোক আমেরিকার পাশে নেই, সরাসরি ফ্রান্স পর্যন্ত একদম না করে দিয়েছে মুখের উপর। আমরা স্পেন থেকে শুরু করে আরও অনেকগুলো রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন টোটালি বিরুদ্ধে। তো এখন বিপদে পড়ে গেছে ট্রাম্প। আমি আগের ভিডিওতেও বলেছি,
ট্রাম্প মানে আমেরিকা। ট্রাম্পের জানি না 2026 টার্ম, সেখানে পুরোটা টার্ম করতে পারবে কিনা। ইরান যতটুকু সম্ভব জানা গেছে, কারণ সিজ ফায়ার নামেই হয়েছে, এবং আমেরিকা যে ইরানকে টুটি টিপে ধরবে এবং আমেরিকা আর ইরানকে ধরবে, ইরান সেটা ভালো করে জানে, কারণ রাশিয়াও এখানে এখন খেলা শুরু করে দিয়েছে, চীন তো আছেই পেছনে। কারণ এখন সে কারণে ইরান কিছুতেই আমেরিকার যে টোপ, এবং আমেরিকা একদম পুরা তাকে বিশ্বাসই করছে না, মিসট্রাস্ট, আমেরিকাকে ন্যূনতম বিশ্বাস করছে না। সেই জন্য আমেরিকার সঙ্গে এই আজকেও যে চলছে যে বৈঠক, সেখানে সামনাসামনি হতে চাইছে না। তাহলে এই পরিস্থিতিতে সিজ ফায়ারের নামে আসলে সিজ ফায়ার ঘোষণা হয়েছে, কিন্তু সেখানে কিচ্ছুই হচ্ছে না। তাহলে রাইটলি ইরান যেটা করছে, আমেরিকাকে যে বিশ্বাস না করার, সেই পথটা ধরেছে বলেই ইরান এখনো যুদ্ধে টিকে আছে। এবং ইরানের জয় তথা আমেরিকার পরাজয়, ইরানের জয় মানে তৃতীয় বিশ্বের যে দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জয়, ইরানের জয় মানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জয় হবে। সেই জয় কেউ আটকাতে পারবে না। তো সুতরাং এই হলো মোটামুটি এখন পর্যন্ত এই যে যুদ্ধ পরিস্থিতি, আমি অতি সংক্ষেপে তুলে ধরলাম। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।